হ্যাঁ স্যার শুরু আচ্ছা, তো আগের দিন ব্রেজিং যতটা হয়েছিল তার মধ্যে থেকে কি কনসেপ্ট এলো? ব্রেজিং ইজ এ টাইপ অফ এ থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ থার্মাল পার্মানেন্ট 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 জয়েন্ট, পার্মানেন্ট জয়েন্ট। পার্মানেন্ট থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট জয়েন্ট। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা এটাতে এই যে ব্রেজিংটা করি, এটা কি সোল্ডারিং এর সাথে সেম প্রসেস, মানে একই ধরনের প্রসেস, রিজেম্বল বলতে পারবো? সোল্ডারিং এর থেকে হেভি প্রসেস এইটা, সোল্ডারিং এর থেকে অনেক জয়েন্টটা একটু মজবুত হয়। জয়েন্টটা মজবুত হয়, তাই তো? মজ- আর এটা কাজ কিভাবে করে, কোন ফেনোমেনার উপর কাজ করে? পিস্টোটানের ইয়ার উপর কাজ করে। এক্স্যাক্টলি, ভেরি গুড। পিস্টোটানের ইংরেজি হচ্ছে সারফেস টেনশন, বা যদি আরো স্পেসিফিক বলতে যাই তাহলে হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, ক্যাপিলারি অ্যাকশনের উপর কাজ করে। আচ্ছা, তাহলে আগের দিন যতটা হয়েছিল তার মধ্যে থেকে আমি ওর অ্যাকশনটা দেখেছিলাম যে কিভাবে কাজ করে, তাই তো? হ্যাঁ স্যার, ওটা দেখানো হয়েছে। ঠিক আছে, ওটা অ্যাটেন্ডেন্স যাদের ব্যাপার আছে তারা অনলাইনে গিয়ে অ্যাটেন্ডেন্স দেয়। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা এখানে এইভাবে দেওয়ার দরকার নেই কিছু। অ্যাটেন্ডেন্স তো স্যার করে দেব না? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা করে দে। ঠিক আছে, স্যার। আচ্ছা, তো দেখ, আগের দিন হয়েছিল ব্রেজিং এর, আমাদের দুটো একই খুলে গেল মনে হচ্ছে। ব্রেজিং মেথড, স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি অ্যাটেন্ডেন্স লিংকটা তো বন্ধ আছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে? ওটা কি সকালবেলা যে টাইমে সেটা কি দেওয়া হয়নি? সে সময় কি দেওয়া হয়নি অ্যাটেন্ডেন্স? স্যার ওটা হ্যাঁ 10টা স্যার থেকে দেওয়া 11টা হয়েছিল পর্যন্ত। স্যার 11টা পর্যন্ত খোলা থাকে তো। 11টা পর্যন্ত খোলা থাকে, ওই সময় দিবি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি, আর লেট করবো না। একটু আমি এখানে শুরু করে দিই, অনেকটাই লেট হয়ে গেছে, আমাকে কমপ্লিট করতে হবে এটা আজকে। যে যদি কারোর কোনো কোয়েরিজ থাকে সেটা আজকে অ্যাটেন্ডেন্সটা কি হবে না স্যার? অ্যাটেন্ডেন্সটা কি দিসনি সে সময়? লিংক তো ওই টাইমেই খোলা থাকে না? না দিয়ে হয় না। ঠিক আছে, ওটা তোরা আমাকে একটা তোদের গ্রুপে ওটা লিখে দিবি যে তোদের নাম, রোল নাম্বার কি আছে, ওটা অ্যাটেন্ডেন্সটা রেজিস্টার করে নেবো। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আগের দিন যেটা হয়েছিল আমাদের, যে বেসিক্যালি ব্রেজিং একটা প্রসেস যেখানে আমরা কি করি, একটা থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা পার্মানেন্ট জয়েন্ট অ্যাচিভ করতে পারি বাই মিনস অফ হিট উইথ দ্য হেল্প অফ ফিউশনের সাহায্য নিয়ে। তো সেখানে কি করা হতো আমাদের? বেসিক্যালি আমরা একটা দেখিয়েছিলাম, ওয়ার্কপিস দেখিয়েছিলাম, যে ওয়ার্কপিসের মধ্যে তাড়াতাড়ি করে এঁকে নেওয়া যাক ছবিটা। এটা টপ ভিউতে দেখছি সাপোজ, ঠিক আছে? টপ ভিউ এর মধ্যে এরকম একটা পজিশনে আমরা দেখছিলাম যে একটা এরকম ফাটল তৈরি হয়েছে। ঠিক আছে, ফাটল একটা তৈরি হয়েছে। তো ফাটলটার মধ্যে যে জলটা যেরকম ভাবে ছড়িয়ে যাচ্ছিল ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন, এই সেম প্রসেস নিয়ে আমরা কি করি, দুটো প্লেটকে যদি আমরা জয়েন করবার চেষ্টা করি, এটা টপ ভিউতে আমরা এভাবে দেখি জিনিসটাকে। ঠিক আছে, দুটোর মধ্যে ডিস্টেন্সটা যদি খুবই কম থাকে, ঠিক আছে, দুটোর মধ্যে ডিস্টেন্স যদি খুব কম থাকে, তাহলে কি হয়, অন্য কালার দিয়ে দেখা, লাল হয়ে যাবে। এই দুটো প্লেটকে আমরা পাশাপাশি রেখেছি। ঠিক আছে, এই প্রথমের যে প্লেটটা আছে বাঁদিকে সেটা হচ্ছে 1 নম্বর প্লেট, এদিকেরটা হচ্ছে 2 নম্বর প্লেট। তো দুটো প্লেটের মধ্যে যদি ডিস্টেন্সটা খুব কম থাকে, প্রথমত আমি কি করব, দুটো প্লেটকে হিটেড আপ করব, অর্থাৎ দুটো প্লেটকে গরম করে নিলাম। ঠিক আছে, এরপর আমাকে যেটা করতে হবে, ঠিক আছে, এর মধ্যে আমরা লিকুইড মেটালটাকে ফেলে দিলাম। ঠিক আছে, তার ফলে কি হলো, এই যে মাঝখানে এই জায়গাটার মধ্যে লিকুইড মেটালটা কিন্তু জমা হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে জমা হয়ে যাচ্ছে। এই জমা হয়ে যাওয়ার জায়গাটা যখন ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ যখন এটা ঠান্ডা হবে, মেটালগুলো ঠান্ডা হবে, ঠিক আছে, তারপরে কি হবে জিনিসটা, মেটালগুলো যখন পুনরায় ঠান্ডা হয়ে যাবে, কমলা যে জায়গাটা ছিল সেটা একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এটা একটা জয়েন্ট তৈরি করবে এরকম। তো যে জয়েন্টটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে ব্রেজ জয়েন্ট বা ব্রেজিং। ওকে, তাহলে নেক্সটে আমরা চলে যাচ্ছি
আমাদের আগের দিন পড়েছিলাম কি যে স্পেল্টার পর্যন্ত। আজকে আমরা ডিটেলসে চলে যাব ফ্লাক্স এবং বিভিন্ন রকম টাইপের ফ্লাক্স এবং তাদের কম্পোজিশন, ঠিক আছে। তারপরে যেটা বেসিক্যালি রয়েছে আমাদের কিভাবে আমরা করব, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারবো। তো ফার্স্টে আমাদের চলে যাচ্ছি ফ্লাক্স। তো ফ্লাক্সে কি করা হয়, যেমন আমরা সোল্ডারিং এর ক্ষেত্রে দেখছিলাম যে সেখানে বিভিন্ন ধরনের ফ্লাক্স পাওয়া যাচ্ছিল। সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছিল, জিঙ্ক ক্লোরাইড হচ্ছিল, তারপরে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছিল। এখানে বেসিক্যালি আমরা এত ধরনের ব্যবহার করি না, এখানে আমাদের একটা জিনিসই বেসিক্যালি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বোরাক্স, ঠিক আছে। তো বোরাক্স অথবা আরেকটা জিনিস করতে পারি, ঠিক আছে, এটার সাথে সল্টও মিশিয়ে নিতে পারি। বোরাক্স উইথ কমন সল্ট মে অলসো বি ইউজ, মানে বোরাক্সের সাথে সোডিয়াম ক্লোরাইড মেশানো, ঠিক আছে। আমাদের যে কমন সল্ট থাকে সেটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো বোরাক্সের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। তো বোরাক্সের ছবি দেখায়, এটা তো একটা কৌটোর ছবি হলো। এই যে বোরাক্স যেগুলো বলা হয়েছে, এই যে বোরাক্সের একটা ডিব্বা দেখা যাচ্ছে, ঠিক আছে। বোরাক্সটা এরকম টাইপের ইয়েতে কৌটোতে পাওয়া যায়, ঠিক আছে। টাইপ অফ পাউডার ফ্লাক্স হয় আমাদের, আমি দেখাতে পারছি না, এখানে কোনো একটা লিড ওপেন নেই। আর আমরা দেখতে পাবো এরকম আমরা আমাদের যেরকম গরমকালে যেরকম পাউডার ইউজ করি, ঠিক আছে। এই যে কিছুটা দেখানো হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ, ব্রেজিং ফ্লাক্স। এই ভেতরের পোর্শনটা দেখতে পাচ্ছি আমরা, অনেকটা গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো, ঠিক আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি বোরাক্স, ঠিক আছে। বোরাক্সের সাথে আমরা কিছুটা সল্টও মিশিয়ে নিতে পারি ও প্রপার্টিটাকে আরো বেটার করবার জন্য। আচ্ছা, তো সোডিয়াম, এটার আমাদের কি বলা হয়, এই বোরাক্সের কেমিক্যাল নাম যদি বলি, একটু ডেঞ্জারাস নাম আছে, ঠিক আছে। সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, এটা হচ্ছে কেমিক্যাল নাম, ঠিক আছে। সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। সংকেতটা বলতে গেলে সংকেতটা আরো ডেঞ্জারাস, Na2B4O5, ঠিক আছে। ও একটা আছে, OH একটা আছে, হোল 4, ঠিক আছে। বা যদি আমি একদম সিম্পল বলি, Na2B, এখানে B4, ও এখানে হচ্ছে আমাদের চারটা আছে, তো 5 আর 4 9, ঠিক আছে। আর একটা হাইড্রোজেন থাকছে, এলো মনে হচ্ছে। ওকে, তো এটা গেল আমাদের বোরাক্সের কেমিক্যাল নেম আমাদের, এবং কেমিক্যাল ওর ফর্মুলাটা, ঠিক আছে। তো এটাকে আমরা ফ্লাক্স হিসেবে ব্যবহার করে থাকি। তো এবারে যেটাতে আমরা চলে যাব ডাইরেক্টলি, সেটা হচ্ছে প্রসিডিওর অফ ব্রেজিং, ঠিক আছে। ব্রেজিং করা কিভাবে হয়, তো বেসিক্যালি যদি আমরা বলি ব্রেজিং এর প্রসিডিওর নিয়ে, তাহলে বলতে হয় যে এখানে প্রথম আমরা কি করে নিই, যে জিনিসটাকে আমরা উপর ব্রেজিং করব সেটাকে প্রথম গরম করে নিচ্ছি। এই যে বলছে ব্রেজিং স্পেল্টার ওয়ার্ম এন্ড ডিপড ইনটু দ্য ফ্লাক্স পাউডার, দেন ফেড ইন অ্যাজ মেটাল ইজ হিটেড অন দ্য টু রেড হিট। আচ্ছা, প্রথমত হচ্ছে যেটার উপর আমি করছি, এই যে জিনিসটাকে আমি এই ব্লকটাকে আমি জয়েন করব, তো প্রথমত আমি কি করছি, এটাকে ফ্লেমের সাহায্য নিয়ে এটাকে গরম করে দিচ্ছি, ওটা ব্লকটাকে গরম করে নিচ্ছি। দেন আমার কাছে একটা ব্রেজিং রড থাকবে, যেটাকে আমি হালকা করে প্রিহিট করে নেবো, ঠিক আছে। প্রিহিট করার পর এই গরম জিনিসটাকে, সাপোজ আমি প্রিহিট করার পর এই যে টিপটা রয়েছে সেটাকে আমি অন্য কালার দিয়ে শো করছি। তারপর এটা গরম হয়ে গিয়ে জন্য এরকম একটা কালার দেখতে পাচ্ছি। এরকম একটা কালার দেখতে পাচ্ছি, এই জায়গাটা গরম হয়েছে, আর কিছু না। তো এই জায়গাটাকে যখন আমি ফ্লাক্সের কৌটোটার মধ্যে ডোবাবো, ঠিক আছে, আমরা একটা নর্মাল জিনিস, যদি একটা লোহার রডকে আমরা একটু গরম করে একটা পাউডারের কৌটোর মধ্যে ঢোকাই, কি হবে, এর গায়ে কিছুটা পাউডার চিটে যাবে, ঠিক আছে। এখানে তো সেম হবে, যে পাউডার ফ্লাক্সটা থাকে সেটা এর গায়ে চিটে যাবে। এরকম দেখাচ্ছি, একটা ছাই ছাই কালারের জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। এটা চিটে গেছে এর গায়ে, ঠিক আছে, গরম জায়গাটার মধ্যে চিটে গেছে। এরপর এই যে গরম যে ব্লকটাকে অলরেডি আমি গরম করে নিয়েছি আমাদের সুবিধার জন্য, সেইটার উপর আমি এই রডটাকে ঠেকাবো, খালি এই জায়গাটার মধ্যে রডটাকে আমি ঠেকিয়ে দিলাম, ঠিক আছে। কালার দিয়ে এই জায়গাটার মধ্যে এটাকে ঠেকিয়ে দিলাম, ঠিক আছে। তার ফলে কি হবে, কার টেম্পারেচারটা বেশি, এই ব্লকের টেম্পারেচার বেশি না এর মেল্টিং টেম্পারেচারটা বেশি, কারটা বেশি হয়, যদি আমরা ব্লকের টেম্পারেচার বেশি হবে। সাপোজ আমার এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে আমাদের 700 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, না সাপোজ বলে দিলাম 700 ডিগ্রি সেলসিয়াস। তো এই ব্লকটাকে আমরা গরম করেছি 900 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে।
তো যে মাত্র আমি এটাকে ঠেকাবো কি হবে, এই জায়গাটা কি আর সলিড অবস্থায় থাকবে না, গলে যাবে। আমি ক্লাসে আছি, পরে ফোন করছি। ওকে স্যার স্যার মাইক অফ করে রেখেছি। কোনটা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, তখন হ্যাঁ স্যার, আওয়াজ শোনা আসছে। যাচ্ছে। আরেকবার বলুন। এটা অফিসিয়াল ফোন শোনা যাচ্ছে এবারে। ঠিক আছে। এলো কি আর জয়েন করছে নাকি? ওকে, তো এটা যদি 900 ডিগ্রি টেম্পারেচারে গরম থাকে, হিটেড থাকে, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এটা কি হবে, এই জায়গাটা যদি যখনই মাত্র ঠেকাবো, ঠিক আছে, তখনই এটা গলে গিয়ে এর মধ্যে, ঠিক আছে, ঢুকে পড়বে। তো ঢুকে পড়ার জন্য কি হবে, এই জায়গাটা যখন এটা সলিডিফাই হয়ে যাবে, আবার যখন ঠান্ডা হতে থাকবে, অর্থাৎ যদি আমি এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে, গলে গিয়ে এর মধ্যে ঢুকে গেল। আমি জয়েন্টটাকে দেখাচ্ছি এখানে কিভাবে ইনসার্ট হলো। তো আমি এই যে যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো, সেগুলোকে আমি অন্য কালার দিয়ে শো করছি। সাপোজ কমলা কালার দিয়ে আমরা এখানে শো করব। ঠিক আছে, কমলা কালার দিয়ে শো করলাম, এগুলো ঢুকে গেছে এর ভেতরে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে ঢুকে গেছে। এই জায়গাটা বোঝা যাচ্ছে তো, এই জায়গাটা ঢুকলো বা এই জায়গাটা টোটালটা এরকম ভাবে ছড়িয়ে গেছে। এরপর যখন আমি এই হিটটা সাপ্লাই করা বন্ধ করে দেবো, ঠিক আছে, 900 ডিগ্রিতে কি এটা টেম্পারেচারটা থেকে যাবে? নিশ্চয়ই থাকবে না, তাই তো, কিছু করে করে কমতে থাকবে। তো 900 থেকে কমতে কমতে 800-তে এলো। যখন 800-তে এলো, তখন কি হবে, এই যে স্পেল্টারটা ছিল এটা কি সলিডিফাই হয়ে যাবে? স্পেল্টারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 700 ডিগ্রি। স্যার আরেকবার বলুন। বলছি সাপোজ আমি এটাকে গরম করে রেখেছিলাম, এবার স্পেল্টারটাকে ছোঁয়ানোর ফলে সেই জায়গাটায় স্পেল্টারটা ঢুকে গেল লিকুইড কন্ডিশনে। ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? বোঝা গেল কি গেল না? টোটালটা প্রথম থেকে বলতে হবে আবার। হ্যাঁ স্যার। এক মিনিট, জাস্ট প্রথম থেকে বলছি, একটু কেয়ারফুলি শোন, তাহলে বুঝতে পারবি গোটা জিনিসটা। প্রথমে আমার কাজ কি হবে, প্রথমত আমি এরকম একটা ব্রেজিং অ্যালয় ব্যবহার করেছি, বা আমরা এটাকে বলছি সিম্পল স্পেল্টার। কি বলা হলো এটাকে? স্পেল্টার। স্পেল্টারটা ছিল একটু হালকা করে মুখটাকে আমরা গরম করে নিলাম, এই যে লাল করে দিয়েছিলাম, দিয়ে এই গরম রডটাকে আমরা এই পাউডারের কৌটোটার মধ্যে ডুবিয়ে দিলাম। তো কি হবে, কিছুটা পাউডার এর গায়ে চিটে যাবে। ঠিক আছে, তার মানে ফ্লাস্কটা এর গায়ে কিছুটা চিটে গেল। বোঝা গেল কি গেল না? এই পর্যন্ত কোনো সমস্যা? না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড জায়গায় চলে যাচ্ছি আমরা। সেকেন্ড জায়গায় চলে যাচ্ছি। এরপরে আমরা কি করব, এই জায়গাটাকে, এই যে এই ব্লকটার এই জায়গাগুলোকে আমাকে জয়েন করতে হবে। ঠিক আছে না, এই জায়গাগুলো, এটা দেখা যাচ্ছে না, এই জায়গাটাকে আমাকে জয়েন করতে হবে, এই যে গ্যাপগুলো। ঠিক আছে, এর জন্য আমি কি করব, প্রথমত একটা আমি এখানে গ্যাস টর্চ নিয়েছি বা ফ্লেম নিয়েছি, সেই ফ্লেমটা ডাইরেক্টলি মেটালটার উপরে আমরা দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে এইটাকে জয়েন করতে চাইনি, জয়েন করতে চেয়েছি এইটাকে। তো আমি এক্সাম্পলের সুবিধার জন্য আমি ওইটাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি এটাকে গরম করছে। ঠিক আছে, তো কত ডিগ্রিতে গরম করছে? সাপোজ এই যে স্পেল্টারটা রয়েছে এর মেল্টিং পয়েন্ট হলো, আমি ওই কালি দিয়ে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে, মনে রাখবি সবাই। কত ডিগ্রি? 700 ডিগ্রি। 700 ডিগ্রি। 700 ডিগ্রি সাপোজ। ঠিক আছে, একটা ধরে নিলাম জাস্ট। আচ্ছা, এইটাকে আমি কত ডিগ্রিতে গরম করলাম? এই গ্যাস ফ্লেমটার টেম্পারেচার হচ্ছে আমাদের 900। 900। অন্য কালার দিয়ে দেখায় তাহলে সুবিধা হতো। ওকে, এটা হচ্ছে 900। তাহলে এটা কততে এখন গরম হয়ে গেছে? এই ব্লকটা 900 ডিগ্রিতে 900 ডিগ্রি সেলসিয়াস। গরম হয়ে গেছে। এবার 900 ডিগ্রি টেম্পারেচারের এই ব্লকটার সাথে যখনই আমি এই স্পেল্টারটাকে টাচ করাবো, সেই মোমেন্টে কি হবে, এখানে স্পেল্টারটাকে টাচ করালাম, তো কি হবে, গলে গিয়ে স্যার চিটে যাবে। গলে গিয়ে গলে এই যে যাবে। ফাঁকগুলো রয়েছে, এই যে আমাদের ক্যাভিটি গুলো রয়েছে, ক্যাভিটির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, কেন ঢুকবে, কি কারণের জন্য ঢুকবে? ডিউ টু ওই ক্যাপিস্টনের জন্য। ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশনের জন্য। ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, ডিউ টু ক্যাপিলারি অ্যাকশনের জন্য এটা কিন্তু ভেতরে ঢুকে যাবে, বা কৌশিক ক্রিয়ার জন্য এটা ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, তো ভেতরে ঢোকার ফলে কি হবে, মুছে গেল। ভেতরে ঢোকার ফলে কি হবে, এই জায়গাটার মধ্যে যে লিকুইড অবস্থায় যে আমাদের স্পেল্টারটা ঢুকে গেছিল,
এবারে আমি কি করলাম, এটা হওয়ার পর সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, মানে এই জিনিসটা আর নেই এখন ছবিতে, এই জিনিসটাকে ভুলে যা, এরকম কোনো জিনিস এখানে নেই এখন। এই জাস্ট এইটা কোনো কিছু নেই, এটাকে সরিয়ে দিলাম। এবার কি এটা 900 ডিগ্রিতেই থাকবে না ঠান্ডা হতে থাকবে? ঠান্ডা হতে ঠান্ডা ঠান্ডা হতে হতে থাকবে। থাকবে। প্রথমে 800 ডিগ্রিতে এলো, আর যেই 800 ডিগ্রিতে এলো স্পেল্টারটা কি সলিডিফাই হবে? স্পেল্টারটা কি সলিডিফাই হবে না ওটা লিকুইড অবস্থায় থাকবে? লিকুইড থাকবে। তখন লিকুইড থাকবে, লিকুইড হবে তখন, লিকুইড কারণ থাকবে ওটা 700 ডিগ্রি তোর ইয়ে আছে। 700 ডিগ্রিতে। এরপর আরো কমছে টেম্পারেচার, 700 ডিগ্রিতে এসছে। 700 ডিগ্রিতে কি হবে, জাস্ট জম্বো জম্বো করবে, তাই তো, জাস্ট সলিডিফাই হবে, এরকম একটা কন্ডিশন। এবার 600 ডিগ্রিতে নামলো, আরো ঠান্ডা হওয়ার পর 600 ডিগ্রিতে নামলো, সলিড হয়ে যাবে। এটা সলিড হয়ে যাবে। সলিড হয়ে যাবে। রুম টেম্পারেচারে যতক্ষণে পৌঁছাবে, 30 ডিগ্রিতে যখন পৌঁছাবে, ঠিক আছে, ততক্ষণে কি হবে, এটা গোটাটাই সলিড জয়েন্ট তৈরি করে দেবে। তো Solid এইভাবে আমরা ব্রেজিংটাকে এক্সিকিউট করে থাকি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই গেল প্রসেস। এখানে আর কি কি দিয়েছে দেখি, এখানে কয়েকটা আমাদের টাইপে দিয়েছে যে কিভাবে আমরা কিভাবে করব, মানে প্রথম স্টেপ বাই স্টেপ আমাদের এখানে এর প্রসিডিওরটাকে বলে গেছে। দেখি কি বলেছে। ফার্স্টে বলছে ক্লিন দ্য জয়েন্ট টু বি ব্রেসড, ঠিক আছে। এখানে কোনটা ভুল হয়েছে, এখানে দেওয়াটা একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা হবে না, টু, এটা BEW হবে না, এটাকে কেটে নিই, ঠিক আছে, টু বি ব্রেসড, ঠিক আছে, এটা এরকম থাকবে। আচ্ছা, ক্লিন দ্য মেটাল, ক্লিন দ্য জয়েন্ট টু বি ব্রেসড। বিফোর ব্রেজিং সারফেস শুড বি ক্লিন প্রপারলি টু মেক ইট ফ্রি ফ্রম অয়েল, ডাস্ট, গ্রিজ লেয়ার অফ গ্রিজ, আচ্ছা এটা কমা হবে এখানে একটা, লেয়ার অফ অক্সাইড অ্যান্ড আদার আনডিজার্ভেবল সাবস্টেন্সেস। তো ক্লিনিংটা বোধহয় এখনো হয়নি না, কিভাবে ক্লিনিং করা হয় এটা মুখে বলেছিলাম, যে আমরা যেরকম ভাবে মোবাইল পরিষ্কার করি সেরকম কোনো অর্গানিক সলভেন্ট দিয়ে আমরা এটাকে প্রথম পরিষ্কার করতে পারি, সেগুলো বলেছিলাম আগে, আমি জাস্ট একটা হালকা করে বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে আমাদের একটা নোটস রয়েছে, ঠিক আছে, ওখানে আমরা আরো ডিটেলসে পড়বো যে কি করে ক্লিনিং করতে হয়। তো ফার্স্ট অফ অল যেটা আমাকে দেখতে হবে যে এটা আমি করবো কিভাবে, ঠিক আছে, ক্লিনিংটা কিভাবে করবো। আমি একদম সিম্পল বলছি, যেরকম ভাবে আমরা মোবাইল পরিষ্কার করি সেইভাবে করবো। তো নর্মাল অবস্থায় এই যে পাইপটা আমাদের ওয়ার্কশপে, যেটার উপর আমরা ব্রেজিং করতে চাইছি, তার মধ্যে কি কি জিনিস ঢুকে থাকে, একটা জিনিস হচ্ছে ওয়ার্কশপ মানে আমাদের কি থাকবে, অয়েল, অয়েল থাকবে, অয়েল, ডাস্ট, আচ্ছা, গ্রিজ। নেক্সট থাকছে আমাদের ডাস্ট, ঠিক আছে, ডাস্ট রয়েছে, আচ্ছা, নেক্সট আমাদের গ্রিজ রয়েছে, ঠিক আছে, লেয়ার অফ অক্সাইড রয়েছে, ঠিক আছে। লেয়ার অফ অক্সাইড মানে এই যে উপরের সারফেসটা ছিল, সাপোজ এটা তামার তার, ঠিক আছে, আমি এই তামার একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, একটু নোংরা নোংরা দরকার ছিল আমার, তো অনেক একদম ফ্রেশ জিনিস দেখাচ্ছে। আচ্ছা, এমনি অবস্থায় এরকম থাকে, ঠিক আছে, দেখাচ্ছি। কিছুদিন যদি আমি বাতাসের মধ্যে ফেলে রাখি তো এরকম জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তামাটা প্রথমত এইরকম একটা কালার আসবে, ঠিক আছে, একটু হালকা, এটা এখনো মোটামুটি, হ্যাঁ এটা তো পরিষ্কারই আছে, তাও কালো কালো ছোপটা দেখাতে চাইছিলাম, কালো কালো ছোপ জায়গাটা কিছুদিন পর এই যে জিনিসটা এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা, এই যে পুড়ে গেছে না জিনিসটা, ঠিক আছে, আরো ভালো বোধহয় এটা দেখিয়েছি নাকি, এই যে কালো করে জিনিসগুলো পড়েছে, এগুলো কি জিনিস বাস্তবে, এগুলো তো পিতল দেখিয়ে দিয়েছে, কপার অক্সাইড, এই যে দেখিয়েছে দেখ, এই যে কালো লেয়ারটা পড়ে গেছে, এগুলো কি জিনিস বাস্তবে, এটা হচ্ছে অক্সাইডস গুলো, ঠিক আছে, বা রাস্ট বললে, রাস্ট মানে হচ্ছে মরচে, ঠিক আছে, পার্টিকুলারলি মরচেটা ব্যবহার করা হয় শুধুমাত্র লোহার অক্সাইডটাকে মরচে বলা হয়, এখানে কপারের অক্সাইড পড়বে। আমরা দেখি এটাকে বলা হয় কিউপ্রিক অক্সাইড, অ্যাকচুয়ালি অর্নামেন্টস দিই না ইয়ে দিয়ে দিই, এখানে বোধহয় খুব একটা ভালো দেখায়নি জিনিসটাকে, এটা হচ্ছে একদম ফ্রেশ টাইপের, ঠিক আছে, আমরা দেখেছি অলরেডি, এই যে কপারের উপরে এই যে একটা কয়েন দেখতে পেয়েছি,
এটা একটা কিছুটা কিছুটা পরিষ্কার ছিল, আস্তে আস্তে এরকম কালো হয়ে যায় না, এটা হচ্ছে কপারের অক্সাইড। এই যে দিয়েছে কপার অক্সাইড, কালো হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। তো আমরা দেখেছি ঘটি বাটি রাখলে কিছুদিন পর এরকম হয়ে যায়। তো এই লেয়ারটার উপরেও পড়বে, এটা যদি দীর্ঘদিন ধরে ওয়ার্কশপে এরকম খোলা রেখে দিই, তো এর উপর একটা অক্সাইডের লেয়ার ক্লিয়ারলি পড়ে যাবে, ঠিক আছে। তো এই অক্সাইড লেয়ারটা পড়ার জন্য কি হবে আমাদের, এই অক্সাইড লেয়ার এখানে পড়ে যাওয়ার জন্য কি হবে, এটাকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আমাদের যে ব্রেজিং হবে তার মধ্যে এনট্র্যাপড হয়ে যাবে। তার সাথে সাথে এর মধ্যে কি থাকে, কিছুটা পরিমাণ অয়েল থাকতে পারে, ঠিক আছে, কিছু পরিমাণ তেল এর উপর গায়ে গায়ে চিটে রইলো, ঠিক আছে। তারপরে আমাদের যদি ডাস্ট বলি, ডাস্ট পার্টিকেল, ঠিক আছে, ডাস্ট পার্টিকেলটাকে আমি এরকম দেখাবো, এরকম ছোপ 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 ডাস্ট পার্টিকেল রয়েছে এর মধ্যে কিছু পরিমাণ, ঠিক আছে। তারপর গ্রিজ লেয়ার, এই নিয়ে একটা গোটাটা মানে একটা কাদা টাইপের জিনিস ওর উপর থাকছে। তো আমি পরিষ্কার করার জন্য কি করব, একদম প্রথমে যেটা নর্মাল করব, আমি একটা অর্গানিক সলভেন্ট দিয়ে ধুবো, ঠিক আছে। জল দিলে কি হতে পারে, আরো বেশি অক্সাইড ফর্ম করতে পারে। তো জলের জায়গায় আমি কি করতে পারি, অর্গানিক অর্গানিক সলভেন্ট ইউজ করলো। অর্গানিক সলভেন্ট মধ্যে যেমন স্পিড ব্যবহার করি, স্পিডও টাইপ অফ অর্গানিক সলভেন্ট। তো এরকম স্পিড জাতীয় কোনো জিনিস দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিলাম বা ন্যাকড়াটাকে ভিজিয়ে নিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে ঘষলাম। তাহলে কোনটা উঠে যাবে, যদি ভালো করে আমরা স্পিড দিয়ে ঘষি, এটা উঠবে, এইটা উঠবে, এইটা উঠে যাবে। কিন্তু এইটা কি উঠবে, লেয়ার অফ অক্সাইডটা কি উঠবে ঘষলে? চটকে উঠবে না। না, এটা উঠবে না, ঠিক আছে। এটার জন্য আমাকে কি না করতে স্যার, হবে, ওটা উঠবে না। এটার জন্য ব্যবহার করতে হতে পারে এইটা দিয়ে ঘষতে পারি, ঠিক আছে। এই যে ওয়ের ব্রাশ, ঠিক আছে, এটা তো এরকম একটা জিনিস হয়, দেখবি ওয়ার্কশপে ইউজ করা হয়, ঠিক আছে। ওয়ের ব্রাশ ইউজ করতে পারি, ঠিক আছে। ওয়ের ব্রাশ, ঠিক আছে, এটা কিন্তু লোহার জালিগুলো হয় বা আমাদের কোনো মেটাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, নর্মাল নাইলন নয়, ঠিক আছে। আরেকটা জিনিস করি, আমরা অলরেডি নাম জানি, তবু আমি বলে দিচ্ছি একবার, এটা আমরা শুনেছি সবাই, তাই তো? এক মিনিট, এমআরআইটা এখানে দিয়েছে কি, হ্যাঁ দিয়েছে মনে হচ্ছে। এই যে এটা দেখেছি আমরা সবাই, এই পেপারটা কাঠপাটের কাজে সিরিজ কাগজ সিরিজ কাগজ, হ্যাঁ বাংলায় বলে সিরিজ কাগজ, ইংলিশে বলা হয় এমআরই, EMERY, এমআরই। ঠিক আছে। তো এমআরই দিয়ে আমরা ঘষতে পারি এটাকে, ঠিক আছে। কোথায় গেল, হ্যাঁ এমআরই দিয়ে ঘষতে পারি। তার ফলে কি হবে, উপরের যে এই যে অক্সাইড লেয়ারটা ছিল, কোথায় গেল, এই যে অক্সাইড লেয়ারটা, এটা দেখবি তামার কয়েনটাকে কিছুক্ষণ ঘষবার পর এই কয়েন থেকে এই কয়েনটা হয়ে যায়, তাই তো? তো এটা অক্সাইডের জন্য হয়েছিল, এটাকে এমআরই দিয়ে হালকা করে ঘষে নিলাম। আমরা কি করি বাড়িতে, এই তুল জল দিই, দিয়ে একটু ভালো করে ওয়ের ব্রাশ দিয়ে আমাদের সেই যেটা স্কচ ব্রাইটের যে মেটালের পোর্শনটা, মেটাল ইয়েটা থাকে, ভার্সনটা থাকে, সেটা দিয়ে একটু ঘষে দিলে এরকম কালারে ফিরে আসে, মানে অক্সাইডটা উঠে যায়। তো সেভাবে আমরা এটাকেও করতে পারবো, ঠিক আছে। একটু এমআরই দিয়ে এটাকে প্রথমে অর্গানিক সলভেন্ট দিয়ে পরিষ্কার করলাম, তারপরে বাকি যে পোর্শন গুলো রইলো, অর্থাৎ অক্সাইড লেয়ারটাকে রিমুভ করার জন্য আমরা এমআরই দিয়ে বা ওয়ের ব্রাশ দিয়ে ঘষে দিলে এটা উঠে যাবে। আরেকটা জিনিস হয়, আমরা কি করি, আমি এইমাত্র বললাম একটা জিনিস দিয়ে বললাম ঘষি, সেটা হচ্ছে ওই স্কচ ব্রাইটের জালিটা দিয়ে, ঠিক আছে। তাছাড়াও আরেকটা জিনিস বললাম, কি বললাম বলতো, ওই ওয়ের ব্রাশ দিয়ে ঠিক আছে। কি বললাম এইমাত্র, কি বললাম, একটা তুল জল, তেঁতুল জল দিয়ে, ঠিক আছে। তেঁতুল জলটা মানে কি, এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে, অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। অ্যাসিড গুলো কি করে, যখন আমাদের কোনো অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, ঠিক আছে, ও অ্যাসিড গুলো রিঅ্যাকশন করে এগুলোকে রিমুভ করতে পারে। এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাসিড পিকলিং, ঠিক আছে। দেখায় ধাতুর যে অক্সাইড গুলো থাকে সেটা থেকে একটা সল্ট তৈরি করে দেয়, এবং ধাতুটাকে ওটা অক্সাইডটাকে আমরা যদি ঘষে বের করে নিই তাহলে ওটা থেকে একদম ইয়ে হয়ে যায়। অ্যাসিড পিকলিং আমরা দেখেছি, ঠিক আছে। অ্যাসিড পিকলিং, এই যে বিফোর পিকলিং, আফটার পিকলিং, এই যে এরকম জিনিসটা ছিল অ্যাসিড দিয়ে, মানে হালকা করে আমরা লেবু জল দিয়ে ঘষতে পারি, বাড়িতে দেখেছি লেবু জল দিয়ে ঘষে, তেঁতুল জল দিয়ে ঘষে, তো ওটাও কিন্তু টাইপ অফ অ্যাসিড পিকলিং। অ্যাসিড পিকলিং এর পর এই জিনিসটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো অ্যাসিড পিকলিং এর মাধ্যমেও করতে পারি, সেটা একদম লাস্টের প্রসেস। তো বোঝা গেল কিভাবে আমরা প্রথমে জয়েন্টটাকে পরিষ্কার করব, এই বা আমাদের ওয়ার্কপিসটাকে কিভাবে পরিষ্কার করব। এটা পর্যন্ত কারোর কোনো সমস্যা? না স্যার, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট হচ্ছে অ্যাপ্লাই দ্য ফ্লাক্স অন ওয়ার্ক সারফেস। ওয়ার্ক সারফেসের উপরে
অ্যাপ্লাই করব। তো কিভাবে করব, আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসের মধ্যে কি করছিলাম, আমরা প্রথমত এটাকে গরম করে ফ্লাক্সের মধ্যে ডুবিয়ে দিলাম, তার ফলে এর গায়ে চিটে গেছিলো। যখন আমরা এটাকে গলি দিচ্ছি, মানে এটা যখন আমরা এই গরম ইয়েটার মধ্যে বা হট ওয়ার্কপিসের মধ্যে ঠেকাচ্ছি, এই মেটালের সাথে সাথে ফ্লাক্সটাও গলে ঢুকে যাচ্ছে। এইভাবে ফ্লাক্স অ্যাপ্লাই করলাম। আরো উপায় আছে, শুধুমাত্র এভাবে না। এখানে যেমন আমরা ওরকম পাউডার ব্যবহার করছি না, এখানে আমরা পেস্ট ব্যবহার করছি, তাই না? পেস্টের মতো এই যে তুলি দিয়ে লাগাচ্ছে। এটা আমি কি করি, সেই যে বললাম যে আগে পাইপ দুটোকে জয়েন করব, বুঝতে পারছি কিভাবে জয়েন করছি এখানে? এই জিনিসটা কি বুঝতে হ্যাঁ স্যার। অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করলাম, ফ্লাক্সটাকে পেজটাকে লাগিয়ে ওইটার উপরে পাইপটাকে জয়েন করে মানে ঢুকিয়ে হিট দিয়া। এক্স্যাক্টলি একদম ঠিক আছে। জিনিসটা কিরকম হচ্ছে নিচে দেখাই, সুবিধা হবে। একদম ঠিক বলেছিস। অন্য কালার হোক। ওহো, দুটো পাইপ আছে। একটা পাইপকে এরকম কন্ডিশনে রাখলাম। সেদিনকে কালোটাকে বাড়িয়েছিলাম, আজকে সবুজটাকে বাড়াবো। পাইপের না, এটা একটু ভুল আঁকলাম, কারণ ডায়ামিটারটা সেমই আছে, দুটো পাইপের ডায়ামিটারটা সেম। ঠিক আছে, এবার আমি কি করব, একটার মুখটাকে ওই বড় করলাম মানে শুধু মুখটাকে বড় করেছি, ডায়ামিটারটাকে বাড়াইনি, কিন্তু মাথায় রেখে এটা এই জায়গাটা। আমি একটু বড় করে দেখাচ্ছি বলে গ্যাপটাকে বেশি দেখাচ্ছি। ঠিক আছে, এটা লাগালাম, জিনিসটা করলাম যাতে রংটা না ঢুকে যায় ভেতরে, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। সেটি হচ্ছে এখান থেকে একটা হালকা করে পেন্সিল দিয়ে টেনে দেবো, তাহলে আর ঢুকবে না। তো আমরা কি করছিলাম, এই যে ছোট পাইপটার উপরে এখানে আমরা পেস্ট দিচ্ছিলাম। ঠিক আছে, এখানে ছোট পাইপ বলতে যার মুখটা সমান আছে, তার মানে কালো পাইপটার উপর আমরা একটা ফ্লাক্সের লেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্লাক্সের লেয়ার দিই। ফ্লাক্সের লেয়ারটা কি কালার দেখায়, এখানে হলুদ কালার দেখাচ্ছি। ঠিক আছে, সুবিধা হবে বুঝতে, আরো ছোট দেখাচ্ছি। এটার উপর একটা লেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, লেয়ারটা বোঝা গেল, এরকম লেয়ারটা দিয়েছি কালো পাইপটার উপরে। ঠিক আছে, কালো পাইপটাকে এখানে ছবিতে দেখিয়েছি, আমি জাস্ট বোঝাবার জন্য আলাদা আলাদা রং ইউজ করছি। ঠিক আছে, তো এই কালো পাইপটার উপরেই এই যে দিচ্ছে, এটা হচ্ছে সেই হলুদ ফ্লাক্সটা, এটা কালো পাইপটা, তার উপরে হলুদ এই যে ফ্লাক্সটা অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তাহলে এরকম সারফেসে লেগে আছে। এরপর আমি এটার উপরে ওই রডটাকে টাচ করাচ্ছি। ঠিক আছে, এই যে রডটা, এই রডটাকে এখানে আমি টাচ করাবো। এই রডটাকে টাচ করালাম জাস্ট। ঠিক আছে, গরম অবস্থায় রয়েছে, অর্থাৎ এখন দুটোকেই গরম অবস্থায় দেখাবার জন্য প্রথমে আমি কি করে নিয়েছি, এটাকে হিটেড আপ করে নিয়েছি। দুটো পাইপ গরম দেখিয়ে দিলাম। ঠিক আছে, গরম রয়েছে, সবুজ পাইপটা আউটলাইন দেখিয়েছি, আর এটা কালো পাইপটা আউটলাইন, এটা গরম করেছি। তো এটার মোটামুটি কত ডিগ্রি পর্যন্ত গরম করেছি, একটা এক্সাম্পল দিচ্ছি, এটাকে একদম অ্যাকিউরেট ধরে নেওয়ার কোনো মানে হয় না। মোটামুটি কত ডিগ্রিতে গরম করেছি, সাপোজ এটাকেও 1000, এটাকেও 1000। পুরোটাকে গরম করার কি দরকার আছে, আমি মুখটাকে দেখাচ্ছি, টোটালটাই মুখ। ঠিক আছে, খালি এইটুকু পোর্শন যেটুকু জয়েন করবো সেটুকুকেই গরম করতে হবে, পুরোটাই গরম করে লাভ নেই। না স্যার, ওইটা গরম করার দরকার নেই, ওটা যদি দুটো হিট হ্যাঁ, আছে, এটা ঠেকালে যেটুকু জায়গায় করবো সেটুকু জায়গায় এনাফ আমার। ঠিক আছে, তার বেশি আমার করার দরকার নেই। এই জায়গাটায় ফ্লাক্স লেগে আছে, মুখটা দেখিয়ে দিলাম। যেই এইমাত্র ঠেকালাম, যার মেল্টিং পয়েন্ট হলো গিয়ে 700 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে যখনই আমি 1000 ডিগ্রির একটা ইয়ে করবো, তখন এটা কি হবে, এটা গলে যাবে। এবং এই গ্যাপটা যদিও আমি ছবির জন্য অনেক বড় দেখিয়েছি, বাস্তবে গ্যাপটা খুবই কম। ঠিক আছে, মানে প্রায় থেকে আছে। তো এখানে যখনই আমি ঠেকাবো কি হবে, গরম ফ্লাক্সটা সঙ্গে সঙ্গে কি হবে, এই গরম ইয়েটা স্পেলটারটা কি হবে, গলে গিয়ে এই যে মাঝখানের গ্যাপটা ছিল এর মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, পতাকার কালার চলে এসছে। ঠিক আছে, কোন দেশের জানি না, তোরাই বলবি। আচ্ছা, তো এরকম চলে এলো। এবারে এটা কি হলো, এই ফ্লাক্সটাকে এখানে, কিন্তু এখানে ফ্লাক্স দিইনি, এখানে ফ্লাক্সটাকে দেখানো এই কারণে ঠিক হবে না, কারণ এখানে শেষ। আচ্ছা, এখানে অলরেডি ফ্লাক্সটা আগের থেকে দেওয়া ছিল, এই হলুদ কালারটা হচ্ছে অলরেডি ফ্লাক্স। তো এই দুটো মিশে যাবে। ঠিক আছে, এই ফ্লাক্সটা এবার কি হবে, এই কমলা কালারটার সাথে মিশে যাবে। ঠিক আছে, গোটাটাকেই দেখিয়ে দিচ্ছি, এটা মিশিয়ে ঝুষিয়ে একটা এরকম কালার দেখিয়ে দিই।
ঠিক আছে, অন্য কালার দেখায়, একটু একটু এই কমলাটা দেখিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে। এটা কি ওই ফ্লাক্সটা আর এইটার মিশ্রণটা, ঠিক আছে, যেটা গোলে ঢুকলো। এইভাবেও ফ্লাক্স অ্যাপ্লাই হতে পারে, তাই না? এরপরে আমি কি করলাম, এটাকে রিমুভ করে দেবো, এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, এখানে কোনো কিছু নেই। তো এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, এটাকে সরিয়ে দিলাম। এরপরে এটাকে যদি কিছুক্ষণ ফেলে রাখি তো কি হবে, অটোমেটিক্যালি এটা একটা সলিড জয়েন্ট প্রডিউস করবে। তো এটাই হচ্ছে আমাদের ব্রেজিং জয়েন্ট বা ব্রেজ জয়েন্ট। এটা এখানে দেখি যে ফ্লাক্সটা এখানে যেহেতু পেস্ট ফর্মে ব্যবহার করেছি, ঠিক আছে, এই যে বলেছিলাম বোরাক্সটাকে জলের সাথে গুললে এটা পেস্টের মতন হয়ে যায়, তো এখানে পেস্ট ফর্মে দিচ্ছি, এই জন্য তুলি দিয়ে লাগাচ্ছি, ঠিক আছে। ফর ব্রেজিং প্রপার ফ্লাক্স শুড বি অ্যাপ্লাইড অন ওয়ার্ক সারফেস, ওয়ার্ক সারফেসের উপরে প্রপারলি আমাদের ফ্লাক্স ব্যবহার করতে হয়। বোরাক্স অর বোরাক্স উইথ সল্ট মে বি ইউজড অ্যাজ ফ্লাক্স, বোরাক্সও শুধু ব্যবহার করতে পারি অথবা বোরাক্সের সাথে একটু নুন মিশিয়ে দিয়ে সেটাকেও আমরা ফ্লাক্স হিসেবে ব্যবহার করতে পারি। তো এই পর্যন্ত কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, ভেরি গুড। নেক্সটে চলে যাচ্ছে একদম আমরা ক্ল্যাম্পিং অফ জব টু বি ব্রেসড, ঠিক আছে। এবার জবটাকে ধরবো, এটা একটা ক্ল্যাম্পিং ডিভাইস, যে কোনো কিছু ধরার জিনিসকে বলা হয় ক্ল্যাম্পিং ডিভাইস বা হোল্ডিং ডিভাইস। যেমন আমরা বাড়িতে বলি, আমরা কি বাড়িতে কোনো রকম ক্ল্যাম্পিং ডিভাইস ব্যবহার করি? কি ধরি, কি দিয়ে ধরি? সাপোজ আমরা কোনো একটা কড়াই ধরছি, সেটা কি আমরা কি দিই? একদম যদি দেশি জোগাড় যেটাকে বলা হয় সেটা যদি বলি তাহলে হচ্ছে ন্যাকড়া, সোজা কথায়, ঠিক আছে। কোনো কিছু সাঁড়াশি না পেলে আমরা ন্যাকড়া দিয়ে ধরি প্রথমত, সেটাও একটা হোল্ডিং ডিভাইস বলা যেতে পারে, ঠিক আছে। ডিভাইস বলা যাবে না, বাট একটা হোল্ডিং ইকুইপমেন্ট বলা যেতে পারে। আচ্ছা, তো যেটা বেসিক্যালি করি আমাদের এখানে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের যেটা আমরা বলি সাঁড়াশি, ঠিক আছে। ইংলিশে বলা হবে TONGS, টংস। হ্যাঁ, এটা ঠিক না এটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, কোনটা ঠিক বলছি, কোনটা ঠিক, কোনটা অ্যাকচুয়াল বানান? টং না টংস? TANGS। TONGS, টংস। এসটা থাকবে না থাকবে না? এস থাকবে কি থাকবে না? স্যার থাকবে। থাকবে কেন? কখনো সাঁড়াশি এরকম দেখেছি? সাঁড়াশি একটা এরকম দেখেছি? সাঁড়াশির একটা এরকম দাঁড়া রয়েছে কখনো দেখেছি? একটা থাকে না দুটো থাকে? দুটো মিলিয়ে একটা দুটো তৈরি হয়, তাহলে এটা একটা পেয়ার হয়, ঠিক আছে, পেয়ার হয়। এই জন্য যেগুলো দুটো জিনিস দিয়ে তৈরি হয়, যেমন চশমার ইংরেজি কিন্তু স্পেকটাকল নয়, স্পেকটাকলস, বানানে কিন্তু এস লিখি লাস্টে। কেন লিখি? স্পেকটাকেলও হয়। স্পেকটাকেল কিরকম হতো আমাদের, একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, তো সেখানে স্কেলস দিয়েছে, আগে এটাকে বলা হবে স্পেকটাকেলস, কারণ এটা দুটো জোড়া রয়েছে, ঠিক আছে। স্পেকটাকেল দেখাবার আমি চেষ্টা করেছি, একটা অনেক সময় আগেকার দিনে দেখেছি না, একটা দিকে চশমা ইউজ করতো, এই যে এটা হচ্ছে স্পেকটাকেল, ঠিক আছে। এটা কিন্তু স্পেকটাকেল, একটা দিকে যেহেতু করছে এটাকে বলা হবে স্পেকটাকেল, ঠিক আছে। এটাকে এখানে লেখা আছে ওয়ান আই স্পেকটাকেল। কিন্তু যখনই আমি এইটাকে ব্যবহার করেছি, দুটো পেয়ার ব্যবহার করেছি, এটা কিন্তু স্পেকটাকেলস। কোথায় দেওয়া আছে, দিয়েছে কি রিডিং গ্লাস দিয়েছে, আচ্ছা, এই জায়গাটাকে যদি আমি দেখাই, এটাকে বলা হবে স্পেকটাকেলস, সি একটা এস থাকবে, ঠিক আছে। স্পেকটাকেল এখানে স্পেকটাকেলই দেখিয়েছে, বাট এটা এস দিয়ে হবে, ঠিক আছে। তেমনি যদি আমি টং বলি, টংটা কিরকম, টং তো জানি, এই যে এটাও একটা হয়, টুইজার্স বলতে পারি, টং বলতে পারি, এটাও টাইপের। এটা কি একটা জিনিস না দুটো জিনিসকে আমরা রিভেটিং করে এটাকে রেডি করেছি বলতো? দুটো জিনিস। স্যার দুটো জিনিস। এটাকে আমরা বলবো টংস, এস থাকবে, ঠিক আছে। এরকম যা কিছু থাকে, তাহলে সিজার বলবো না সিজার্স বলবো? কাঁচিকে কি বলা হবে? সিজার্স, ঠিক আছে। দুটো জিনিস থাকে বলে ওটা সিজার্স বলা হবে। তো যাই হোক, এটা আমরা এখানে টংস ব্যবহার করতে পারি। তো এখানে একটা হোল্ডিং ডিভাইস হিসাবে এরকম একটা জিনিসকে দেখিয়েছে, ঠিক আছে। তো যে কোনো ধরনের হোল্ডিং ডিভাইস ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা মেনলি এটাকে ধরে কাজটা করব। হাতে ধরে তো করতে পারবো না, অনেক গরম জিনিস হয়, ঠিক আছে। যখন এটাকে হিটেড আপ করে নেবো তখন ওটাকে হাতে ধরা যাবে না, তো সেখানে আমরা কোনো রকম একটা জিনিস দিয়ে সেটাকে ধরবো, যেটা দিয়ে ধরবো সেটাকে বলা হচ্ছে ক্ল্যাম্পিং ডিভাইস বা হোল্ডিং ডিভাইস। The proper space between the pieces of job for bracing is maintained, and then in that position it is made tight with clamp.
প্রথমে এটাকে আমরা প্রপার পজিশনে রাখি, তারপর ক্ল্যাম্প দিয়ে এটাকে টাইট করে আমরা ধরি। ঠিক আছে, ওকে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাওয়া যাচ্ছে তো? প্রপার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি হিটিং অফ জব। জবটাকে আমরা গরম করবো। তো কিভাবে করতে পারি, আমি এখানে 4টা ছবি একসাথে অ্যাসেম্বল করিয়ে দেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। 3টে দেখানো আছে, 4টা বলছি। তো এই প্রথম ছবিটাতে আমরা যে কোনো ধরনের ক্লিন সোর্সই বলেছিলাম যে যথেষ্ট সাফিসিয়েন্ট। এটাকে আমরা কিসের মাধ্যমে গরম করছি? প্রথমটাকে কিসের মাধ্যমে? ইলেকট্রিকের মাধ্যমে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটাকে কি বলা হয়? TION। ইলেকট্রিক ইন্ডাকশন। ইলেকট্রিক ইন্ডাকশনের মাধ্যমে গরম করলাম। কেমন ভাবে গরম করলাম? যেরকম ভাবে আমরা হিটারে রান্না বান্না করি সেই রকম ভাবে গরম করছি। যে এখানে একটা উপায় দেখালো। সেকেন্ডটাই কি করেছি আমরা? সেকেন্ডটাই এখানে কি ব্যবহার করেছি? একটা ওয়েল্ডিং টর্চ ব্যবহার করেছি বা ফ্লেম ব্যবহার করেছি। ঠিক আছে, ওয়েল্ডিং টর্চ না, এটা ওয়েল্ডিং টর্চ নয়, একটা গ্যাস টর্চ ব্যবহার করেছি। ঠিক আছে, জানা নেই তাই তো? ঠিক আছে, দেখাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? এটাকেও ব্যবহার করে করতে পারি। এটা আগের দিন দেখিয়েছিলাম। এটাকে কি বলে? ব্লো টর্চ। ঠিক আছে, এটাকে জেনারেলি ব্যবহার করা হয়। এই যে এটা জেনারেলি ব্যবহার করা হয় বেশি। ঠিক আছে, আমরা যখন করব আমাদের ওয়ার্কশপে আমরা এটা দিয়ে করব। ঠিক আছে, এই যে দেখানো হয়েছে। আচ্ছা, তো যাই হোক, এবারে যেটাতে আসবো আমরা ডাইরেক্টলি। ঠিক আছে, কোথায় গেল? আচ্ছা, ব্লো টর্চ ব্যবহার করতে পারি। এটা কি জিনিস? এই যে এটা ফিউশন। এটা আমাদের গরম করা হয়। কি লেখা হলো? এটা লেখাটা বোঝা গেল না, তাই তো? কালোর মধ্যে ঢেকে গেছে। ফার্নেস, ঠিক আছে, বা চুল্লি যেটাকে বলা হয় সোজা কথায়। ঠিক আছে, এর মধ্যে আমরা গরম করতে পারি। ঠিক আছে, এরকম যে কোনো ধরনের আমরা কিন্তু হিট সোর্সকে ব্যবহার করতে পারি ফর ওয়েল্ডিং। ঠিক আছে, এই ফর ব্রেজিং, যেটা দিয়ে আমরা হিট করতে পারবো। আমার আলটিমেটলি দরকার হচ্ছে জয়েন্টটাকে গরম করা। যে কোনো ভাবেই গরম করতে পারি। আফটার ক্ল্যাম্পিং দ্য জব ইট ইজ হিটেড আপ টু 427 ডিগ্রি সেলসিয়াস বাই ডিফারেন্ট মেথড অফ হিটিং। বিভিন্ন ধরনের মেথড দিয়ে করতে পারবো। এটা বোধহয় শেষের দিকে দেওয়াও আছে বিভিন্ন টাইপের। দেখি যদি থাকে তো ভালো কথা। আচ্ছা, তো চলে যাচ্ছি একবারে ডাইরেক্টলি। এটা বোঝা গেছে? এটা বোঝার মধ্যে কোনো অসুবিধা? 427 পর্যন্ত গরম করে নি বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফিলার মেটাল। এই যে রডটাকে ঠেকাবো বললাম, প্রপার অ্যামাউন্ট অফ ফিলার মেটাল ইজ প্লেসড অন দ্য জব পার্ট টু বি ব্রেসড। ঠিক আছে, ফিলার মেটালটা কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে, এটাকে কিপটামি করলে চলবে না। উই স্প্রেড ওভার দ্য জয়েন্ট ডিউ টু ক্যাপিলারি ফোর্স। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? এই পাইপটাকে কিভাবে কাজ করেছি, জিনিসটা কি বুঝতে পারছি দেখে? হ্যাঁ, এটা বুঝতে পারি যে ওটা সেই ওই বড় মুখটা একটু বড় করে পর পাইপটা ঢুকিয়ে যেতে। এক্স্যাক্টলি। এই দুটোর কি ডায়ামিটার আলাদা? এই দুটো পাইপের কি ডায়ামিটার আলাদা? না, তো ডায়ামিটারটা একই, শুধু মুখের ডায়ামিটারটা একটু বড় করেছে। হ্যাঁ, এইটার মুখের ডায়ামিটারটা একটু বড় করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা কিভাবে কাজ করছে সেটাও বোঝা যাচ্ছে। which is spread over the joint due to capillary force। ক্যাপিলারি ফোর্সের জন্য এটা কিন্তু ছড়িয়ে পড়ে। then the job is left for cooling। এটা লেফট হবে না, দেন হবে এটা লেফট ফর কুলিং। এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে? এটা কোনো অসুবিধা এই জায়গাটা? না স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ক্লিনিং অফ ব্রেস্ট পার্ট। যেটা হয়ে গেল, সেটাকে কিভাবে করব? আফটার কমপ্লিশন অফ টোটাল প্রসেস সাম ফ্লাক্স মে বি দেয়ার ওভার দ্য জয়েন্ট সারফেস। তো কমপ্লিট হওয়ার পরেও কিছু কি হতে পারে? এই যে বোরাক্সটা এর গায়ে লেগেছিল, বোরাক্সটা অন্য কালার দিয়ে দেখাচ্ছিলেন, এই যে বোরাক্সটা এর গায়ে কিছুটা লেগেও থাকতে পারে, এই জায়গাটা কিছুটা লেগে থাকতে পারে। সেই বোরাক্সটাকে সরাবার জন্য আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু বোরাক্সটাকে সরাবো কেন? বোরাক্সের সাথে বোরাক্স বা বোরাক্স উইথ সল্ট যদি করি, এগুলো টাইপ অফ সল্ট। ঠিক আছে, এগুলো নুন যদি আমাদের জয়েন্টের উপর থাকে তো কি হবে? জয়েন্টটা আস্তে আস্তে কি করবে? এখানে যদি নুন দিয়ে দিস কিছুক্ষণ দিন পর কইতে থাকবে স্যার, কইতে থাকবে। তো সেটা যাতে না থাকে তার জন্য করার পর আমাদের পরিষ্কার করতে হবে। After completion of total process, some flux may be there over the joint surface.
তো টোটাল প্রসেসটা কমপ্লিট করার পর কিছুটা পরিমাণ ফ্লাক্স ওর মধ্যে স্টিল থেকে যেতে পারে। আচ্ছা, so to clean that salt, joint should be submerged into alum hot solution. এটাকে পরিষ্কার করার জন্য কি হতে পারে, গোটা জিনিসটাকেই ফটকিরি জলের মধ্যে ডুবানো যেতে পারে। ফটকিরি মানে আমরা জানি ওই কোনো কিছু নোংরা জলের মধ্যে ফেললে থিতি যায়, কিংবা আমরা দাড়ি কাটার সময় এটা ব্যবহার করি, ঠিক আছে। and then should be gently rubbed on the with the brush, ঠিক আছে। তারপর এটাকে ব্রাশ দিয়ে হালকা হালকা করে ঘষতে হবে। এটা কি ব্রাশ দেখিয়েছে, আমরা দেখেছি এখন বিভিন্ন রকম মেশিন পাই। স্টেশনে একটা মেশিন আছে, দেখবি একটা লোক বসে থাকে, এরকম অটোমেটিক্যালি ঘুরতে থাকে, স্টেশনটা পরিষ্কার হতে থাকে। অনেকে দেখেছিস মনে হয়, এটা হাওড়া ফাওড়ায় দেখতে পাওয়া যায়। এই জিনিসটা এখানে করেছে, বা মার্বেল যারা পালিশ করতে দেখেছিস তারাও জানতে পারিস। এখানে ওয়ের ব্রাশটা লাগানো আছে, এখানে একটা মোটর দেওয়া আছে, নিজে নিজে ঘুরছে। এই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে জিনিসটা কিভাবে পালিশ করছে। এটাও করতে পারি, অথবা ফটকিরি জলের মধ্যেও ডোবাতে পারি, অথবা সিম্পল গরম জল দিয়েও পরিষ্কার করে নিতে পারি, ঠিক আছে। ওকে, তো এটা গেল আমাদের বেসিক্যালি কয়েকটা প্রসেস। আচ্ছা, মেথডস অফ ব্রেজিং কিছুই নেই। এবার মেথডস অফ ব্রেজিং এর মধ্যে কি বলেছি, যা দিয়ে গরম করবো তা অনুযায়ী নাম। টর্চ ব্রেজিং, টর্চ ব্রেজিং মানে আমরা কি দিয়ে গরম করবো, এখানে একটা ওয়েল্ডিং টর্চ দিয়ে, ব্লু টর্চ বা ওয়েল্ডিং টর্চ দিয়ে করছি, ঠিক আছে। তো এখানে কি করছি, এখানে ইন দিস মেথড অক্সি অ্যাসিটিলিন অর অক্সি হাইড্রোজেন টর্চ ইজ ইউজড টু হিট আপ দ্য জয়েন্ট অ্যান্ড ব্রেজিং রড। সিম্পল আমরা ওয়েল্ডিং যেগুলো দিয়ে করি, ওয়েল্ডিং টর্চ, এটাকেই ব্যবহার করছি। এই যে ওয়েল্ডিং টর্চ ব্যবহার করি না ওয়েল্ডিং করার সময়, তো সিম্পল এই জিনিসটাকে আমরা ব্যবহার করেছি। এই যে ওয়েল্ডিং টর্চ, এটা দিয়ে করতে পারি, ঠিক আছে, একদম সিম্পল এটা দিয়েও করতে পারি। এটা তো নয় জিনিস, প্লাজমার হয়ে গেল। এই যে এটা, ঠিক আছে, সিম্পল এটা করব, ঠিক আছে। এরকম টাইপের টর্চ দিয়ে আমরা করছি, এই যে এটা বোঝা যাচ্ছে। তো অক্সি অ্যাসিটিলিন আর অক্সি হাইড্রোজেন কেন ব্যবহার করি, যখন ওয়েল্ডিং আমরা করবো তখন আরো ডিটেলসে জানতে পারবো, অনেক জিনিস আছে কেন করি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিপ ব্রেজিং। গোটা জিনিসটাকে জলের মধ্যে, এই জলের, এটা জল না, এটা মেটালের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, ঠিক আছে। জলের মতন দেখাচ্ছে জিনিসটা, সেটা অ্যালুমিনিয়াম ডিপ ব্রেজিং, ঠিক আছে। টু ব্রেজ it is to join two or more pieces of metal by means of a flowing filler metal between the joint surface at a temperature below the melting point of the base metal but above the 900 Fahrenheit. The filler metal, upon cooling the solid state, form a strong metallic bond throughout the joint area. তো ডিপ কথাটার অর্থ কি, ডিপ কথাটা বললে এই গোটা জিনিসটা বুঝতে পারবো। ডিপ কথাটার অর্থ হচ্ছে ডোবানো, ঠিক আছে, ডোবানো বা সাবমার্জ করা, ডোবানো। তোদের এত পরিশ্রম করার পর যদি তোরা পরীক্ষায় ঠিকঠাক না করতে পারিস, তাহলে যে জিনিসটা হয় সেটাকে বলা হয় ডোবানো, মানে আমাদেরকে যেটা করবি তোরা, সেটাকে বলা হচ্ছে ডোবানো বা সাবমার্জ, ঠিক আছে। তো ডিপ ব্রেজিং এ কি করা হয়, ডিপ ব্রেজিং এ বেসিক্যালি একটা পুল তৈরি করা হয় মেটালের। এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, অ্যালুমিনিয়ামের এখানে একটা দেখানো হয়েছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ডিপ ব্রেজিং এর। তো এটা জয়েন করার জন্য কি করতে হয়, প্রথমত আমাদের যে ফিলার মেটালটাকে আছে সেটাকে ফ্লো করতে দেওয়া হয় ইজিলি, ঠিক আছে। এখানে কি বলেছে, ইন্টারফেসেস এট এ টেম্পারেচার বিলো দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য বেস মেটাল, ঠিক আছে, বাট অ্যাবাভ 900 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। 900 ডিগ্রি ফারেনহাইট, এটা সেলসিয়াসের সাথে গুলিয়ে নেবো না, এটা অনেকটাই কম টেম্পারেচার, ঠিক আছে। তো এটাকে যদি সেলসিয়াসে কনভার্ট করবো, দেখবো অনেকটাই কম আসছে। তো সেই টেম্পারেচার পর্যন্ত গরম করবো, যাতে বেস আমাদের অন্ততপক্ষে ফিলার মেটালটা গলে যায়, এভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়। তো ফিলার মেটাল আপন কুলিং টু দ্য সলিড স্টেট, ঠিক আছে, ফর্মস এ স্ট্রং মেটালিং জয়েন্ট থ্রু আউট দ্য জয়েন্ট এরিয়া। যখন গোটাটা সলিডিফাই হলো তখন এর মধ্যে একটা জয়েন্ট তৈরি হয়ে গেল। এটা অনেকটা কোটিং টাইপের প্রসেস। যখন আমরা বিভিন্ন রকম টিনিং প্রসেস পড়বো বা গ্যালভানাইজিং প্রসেস পড়বো, তখন এটা আরো ডিটেলসে জানতে পারবো। ডিপ কথাটার মধ্যে মানে হচ্ছে ডোবানো, ফিলার মেটালের মধ্যে ডুবিয়ে এটা করা হয় বলে এটাকে বলা হচ্ছে ডিপ ব্রেজিং প্রসেস, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা ইন্ডাকশন ব্রেজিং। বোঝা যাচ্ছে জিনিসটা, কোনো অসুবিধা নেই। ইন্ডাকশন মানে ইলেকট্রিক্যাল ইন্ডাকশনের আমরা এখানে হেল্প নেবো গরম করার জন্য, দেখতে পাচ্ছি একটা ইয়েটা। আচ্ছা, ইন দিস অ্যাজ পার দ্য সাইজ অ্যান্ড দ্য শেপ অফ দ্য টুল অ্যান্ড দ্য টিপ ইজ মেড, ঠিক আছে। এইটা কত কিভাবে আমাকে বানাতে হবে, ঠিক আছে। টুলটা কিরকম ভাবে বানাতে হবে, এই যেটা তো টুল মানে যন্ত্রটা যেটা দিয়ে আমরা কাজটা করছি, এই যন্ত্রটাকে কিরকম করতে হবে, যেটার উপর ব্রেজিং করবো তার সাইজ অনুযায়ী করবো। এটা যদি বড় পাইপ হতো তার জন্য আমাকে যন্ত্রটাকেও বড় বানাতে হতো, তাই না। তো এই যে মেশিনটা রয়েছে, মেশিনটার সাইজ কত হবে সেটা ডিপেন্ড করছে কোনটার উপর আমরা করব, তার কতটা ডায়ামিটার আছে। এখানে বোঝা যাচ্ছে জিনিসটাকে কি বলতে চাইলাম। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যত বড় পাইপ তার তত বড় এরকম কয়েলটা করতে হবে। আচ্ছা, নেক্সট বাই প্লেসিং স্পেল্টার, ফ্লাক্স এন্ড টিপ অন দ্য টুল নোজ, ঠিক আছে। স্পেল্টার, ফ্লাক্স আর টিপ এই জিনিসটাকে এর মধ্যে, এখানের মধ্যে আমাকে প্লেস করে দিতে হবে, ঠিক আছে, টুলের নোজের মধ্যে। আচ্ছা,
ইন্ডাকশন কয়েল ইজ কানেক্টেড টু ইলেকট্রিসিটি, এবার এটাকে ইলেকট্রিসিটির মধ্যে মানে প্লাগে গুঁজতে হবে সোজা ব্যাপার, হুইচ হিট দেম অ্যাট প্রপার টেম্পারেচার, যার ফলে এটা গরম হতে থাকবে ইন্ডাকশনের ফলে, সো দ্যাট স্পেল্টার মেল্টস, যার ফলে এর মধ্যে থাকা স্পেল্টারটা মেল্টস হয়ে যাবে এবং ভিতরে ঢুকে গিয়ে একটা সলিড জয়েন্ট তৈরি করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের গিয়ে ফার্নেস ব্রেজিং, এটা তো কোনো কথাই নেই, ফার্নেসের মধ্যে ঢুকিয়ে করবো। ইন দিস মেথড পার্টস টু বি জয়েন্ট আর প্লেসড ইন ফার্নেস ফর হিটিং। After placing the after applying the flux filter and on these parts, তো যেখানে যা লাগাবা সেখানে আগে থেকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এটাকে ফার্নেসের মধ্যে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দিলে এটা গলে যাবে, ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো গলে যাবে, ঠিক আছে, গলে গিয়ে স্যার এটা আমাদের একটা জয়েন্ট প্রোভাইড করবে। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। স্যার বলছি স্ক্রিন শেয়ারটা কি অফ করলেন? না তো, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যদি কারোর যদি প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ যদি কারোর প্রবলেম হচ্ছে পার্টিকুলারলি, ঠিক আছে, তারা লেফট করে একবার জয়েন করে যেতে পারিস, ঠিক আছে। লেফট করে জয়েন করলে ওটা প্রবলেম, অনেক সময় লেগে যাচ্ছে তো। ঠিক আছে, আমি একটা কাজ করছি, যদিও প্রবলেমেটিক ব্যাপার। আচ্ছা, নতুন করে শেয়ার করলাম, এখন লোকজন জয়েন করছে। আচ্ছা এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার দেখা যাচ্ছে তো, ঠিক আছে। না স্যার আমার দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না। করলাম তো। আচ্ছা, যদি এবারে কারো স্যার, প্রবলেম আমাদের হয়, দেখা যাচ্ছে কিন্তু। দেখা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, পার্টিকুলারলি তার এরিয়াতে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। একবার লেফট করে জয়েন করতে পারিস। তো এটা একটা কনভেয়ার বেল্ট রয়েছে। কনভেয়ার বেল্ট মানে কি, একটা চেনের মতন জিনিস, এটা আগাতে থাকবে তো এটারও ঢুকতে থাকবে। তো ফার্নেসের টেম্পারেচার কত হবে, এই মেটালের বেস মেটালের থেকেও বেশি হবে টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচারের থেকেও বেশি গরম করব, না জাস্ট ফিল্টারের থেকে বেশি গরম হলেই হবে? ফার্নেসের টেম্পারেচার কত হতে হবে, কত ডিগ্রিতে গরম করব, যাতে এই পার্টসটাও গলে যায়, না কেবলমাত্র স্পেল্টারটাই গলে? স্পেলটারটা যেন গলে যায় শুধু। স্পেল্টারটাই গলে, তার বেশি গরম করলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে, এটা যেহেতু ফার্নেসের মাধ্যমে হিট আপ করছি গোটা জিনিসটাকে, সেই জন্য বলা হচ্ছে স্পেল্টার। এটা গোটাটাই রেডিমেড জিনিস, ঠিক আছে। বাজারে এমন জিনিস পাওয়া যায় না, যে এখন বাজারে বিভিন্ন রকমের দেখবি খিচুড়িও বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না, রেডিমেড পাওয়া যায়, যে গরম জল ঢাললেই হয়ে যাবে। সেরকম জিনিস গোটাটাকে রেডি করে দিয়ে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ওটা ওদিক থেকে যখন বেরোবে তখন এর মধ্যে গলে গিয়ে এটা জয়েন্ট হয়ে বেরোবে একদম। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোঝা যাচ্ছে ব্লো পাইপ ব্রেজিং। ব্লো পাইপ আমরা জানি সবাই, ব্লো পাইপ মানে এই যে সোনার দোকানে যেটা দিয়ে আমাদের ফু দেয়, ঠিক আছে, ব্লো পাইপ। সোনার দোকানে এটা বেশি রেখেছি। ব্লো পাইপ। আকাশ কর্মকার মিউট অফ করো। কে রে? আচ্ছা, ব্লো পাইপ। আচ্ছা, ব্লো পাইপটা এখানে কিভাবে হয়? ব্লো পাইপ এটা নয়, ব্লো পাইপ হ্যাঁ রে, গোল্ড স্পিড মানে কি? আগের দিন আগে বলেছি, গোল্ড স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে কামার এক প্রকার, ঠিক আছে। ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে যারা লোহা নিয়ে কাজ করে তাদের বলা হয় ব্ল্যাক স্মিথ, যারা স্যাকরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর যারা গোল্ড নিয়ে কাজ করে তাদের স্যাকরা বলে বাংলায়, ঠিক আছে, আর ইংলিশে বলা হয় গোল্ড স্মিথ। স্মিথ মানে হচ্ছে ওইরকম যারা কিছু কাজকর্ম করে, কালো জিনিসপত্র নিয়ে যারা কাজ করে, মানে লোহা নিয়ে যারা কাজ করে তাদের বলা হয় ব্ল্যাক স্মিথ। সোনা নিয়ে যারা কাজ করে তাদের বলা হয় গোল্ড স্মিথ। এটা ঠিক নয়। এই যে এইরকম টাইপের, এখানে কোথাও দেখিয়েছে ব্লো পাইপ, এই যে এরকম। আচ্ছা, এটা কি দেখিয়েছে ব্লো পাইপ হলো এটা? না না, এগুলো নয়, এগুলো নয়। কেমিক্যাল, এই যে ঠিক আছে, লোকের মুখ দেওয়া যাবে না বলে ওটা দিই, আমাকে কপিরাইট ক্লেম করবে। এই যে দেখেছি, এই জিনিসটাকে আগুনটাকে ডাইভার্ট করার জন্য এটা ব্যবহার করা হয়, যে ফ্লেমটা থাকে সেটাকে। হ্যাঁ স্যার, এটা দেখেছি সোনার দোকানে। এটা দিয়ে কি করে, এই যে ফ্লেমটাকে এর মধ্যে যে জায়গাটার মধ্যে ফেলতে হবে সেই জায়গাটার মধ্যে ডাইভার্ট করে, ঠিক আছে। তো এটা যে করছে, এটা কি ব্রেজিং নয় তাহলে? আমরা যে সোনার দোকানে যেটা দেখি জয়েন্টটা করে, ঝাল দিতে বলি আমরা, এগুলো কি জিনিস তাহলে? সোনার দোকানে যেটা করে ব্রেজিং করা, ওইটা কি ব্রেজিং করে, ওটাই হচ্ছে ব্লো পাইপ ব্রেজিং, আলাদা কিছু না। This method is used for small size job like small rings, মানে হাতের আংটির জন্য, ছোট ছোট রিং এর জন্য, ornaments, গয়নাপাতির জন্য। In this part is placed on wood charcoal, প্রথমে wood charcoal এর উপর রাখা হয়, and then flux and spelter is applied on for brazing,
যে পার্টসটার উপর দিতে হবে তার উপর একটু আমরা যেটা দিয়ে ঝাল দেবো সেটা রেখে দিলাম, দিয়ে গোটা জিনিসটাকে আমরা একটা জ্বলন্ত কয়লার মধ্যে রেখে দিলাম, দিয়ে ব্লো পাইপ দিয়ে ওটার উপর জাস্ট আমরা ফেলে দিলেই ওটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় ব্লো পাইপ ব্রেজিং। সবাই দেখেছি, প্রত্যেকে এটা এক্সপিরিয়েন্স আছে আমাদের, মানে চোখে দেখেছি, অ্যাটলিস্ট করে দেখিনি, না হতেও পারে। তো এটা পর্যন্ত কি কোনো সমস্যা রয়েছে? না স্যার, ঠিক আছে। বোঝা গেছে তাই তো? তো টোটাল জায়গাটা আমি একবার হালকা করে বলে দিচ্ছি, ঠিক আছে? টোটালটা একবার রিভিশন, টোটালটাই কি দিতে হবে না শুধু আজকের পোর্শনটুকু দিলেই হবে? আগের দিনটা কি খুব অসুবিধা রয়েছে? ঠিক আছে, হ্যাঁ বল, যেরকম বলবি আজকে 3টা বলে দিন, আরেকটা বলে দিলেই হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো দেখ, ফ্লাক্স, বোরাক্স, আচ্ছা বোরাক্সকে আমরা এখানে ফ্লাক্স হিসেবে ব্যবহার করি। বোরাক্সের কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। যদি আমরা বলি Na2B4O7, এখানে একটা OH এর দেওয়া রয়েছে, ঠিক আছে? তার সাথে সাথে H2O রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এটার মধ্যে আমাদের জল রয়েছে, ঠিক আছে, ক্যালাসটার মধ্যে। আচ্ছা, ওয়াইডলি ইউজড এজ ফ্লাক্স, এটাকে সব থেকে বেশি ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়। বোরাক্সের সাথে সাথে মাঝে মধ্যে আমরা কমন সল্ট বা টেবিল সল্ট যেটাকে বলা হয়, বা যদি বলি সোজা ব্যাপার NaClও ব্যবহার করতে পারি ফ্লাক্স হিসেবে ব্রেজিং এর জন্য। নেক্সট হচ্ছে প্রসিডিওর অফ ব্রেজিং, কিভাবে ব্রেজিং করব। ব্রেজিং করার আগে কি করতে হয়, যে বেস মেটালটাকে মানে আমরা জয়েন করব, 1 নম্বর স্টেপ হচ্ছে সেটাকে আমাদের খুব ক্লোজ রাখতে হবে, অর্থাৎ কাছাকাছি রাখতে হবে যাতে গ্যাপটা মিনিমাম থাকে এবং ক্যাপিলারি অ্যাকশন যাতে পারমিটেবল হয় সেই জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্লেম দিয়ে আমরা এটাকে গরম করব, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাটলিস্ট কত পর্যন্ত গরম করব, যাতে স্পেল্টারের থেকে টেম্পারেচারটা বেশি হয়ে যায়, ঠিক আছে, বেস মেটালের মেল্টিং টেম্পারেচারের থেকে কম, যাতে বেস মেটালটা গলে না যায় সেটা দেখতে হবে। দ্বিতীয় নম্বর, যেটা দিয়ে জয়েন করবো অর্থাৎ স্পেল্টার, তার থেকে বেশি হতে হবে। আচ্ছা, এরপর কি করব, যে স্পেল্টারটা দিয়ে করব সেটাকে আমি এই ফ্লাক্সের মধ্যে প্রথমত একটু ডুবিয়ে নেবো গরম করে, তারপরে মুখটাই আমাদের ফ্লাক্স লেগে যাবে, ঠিক আছে। এবারে এই গরম ব্লকটার মধ্যে আমি এটাকে ঠেকালো মাত্রই মুখের অংশটা গলে গিয়ে এর মধ্যে এই গ্যাপগুলোর মধ্যে ভরে যাবে, ঠিক আছে, যেটার মধ্যে ফ্লাক্সটাও মিশে রয়েছে। এবার এটা আস্তে আস্তে যদি আমরা ফ্লেমটাকে সরিয়ে নিই, আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাবে, এবং ঠান্ডা হওয়ার পর এখানে একটা সলিড জয়েন্ট তৈরি করবে, যেটাকে আমরা বলছি ব্রেজিং। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের প্রসিডিওর, কিভাবে আমরা করব। তো প্রথম যেটা করতে হবে, যে যাতে এর মধ্যে অক্সাইড বা তেল ময়লা মিশে গিয়ে গোটা জয়েন্টটাকে উইক না করে দেয়, তার জন্য আমাকে প্রথমত যেটার উপরে কাজ করব সেটাকে আমাকে পরিষ্কার করতে হবে। তার জন্য কি করতে হবে, একটা ন্যাকড়া নেবো, যেটাকে আমি অর্গানিক সলভেন্টের মধ্যে ডুবিয়ে নেবো। ডুবিয়ে নিয়ে সেটার উপর আমরা ঘষে দিলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং যেটা সরবে না সেটা হচ্ছে অক্সাইড লেয়ার। অক্সাইড লেয়ারের জন্য আমরা ওয়েল ব্রাশ অথবা এমআরই দিয়ে ঘষতে পারি, এবং লাস্টলি যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসিড পিকলিং প্রসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্লাই দ্য ফ্লাক্স অন ওয়ার্ক সারফেস। তো ওয়ার্ক সারফেসের উপর কি করতে পারি, 1 নম্বর আমরা জাস্ট সিম্পল এটাকেও আমরা এর উপরেও ফ্লাক্সটাকে লাগিয়ে নিতে পারি, অথবা কি করতে পারি, যদি আমরা এটাকে একটু জল দিয়ে গুলে নিই নুনের সাথে মিশিয়ে, তাহলে এটা একটা পেস্টের মতন হয়ে যাবে। এই পেস্টটাকে কি করি, আমরা তুলির সাহায্য নিয়ে ওয়ার্ক সারফেসের উপর লাগিয়ে দিই যখন আমরা ব্রেজিং করব তার আগে। আচ্ছা, এইভাবে ফ্লাক্সকে অ্যাপ্লাই করা হতে পারে। নেক্সট হচ্ছে ক্ল্যাম্পিং অফ জব উইথ বেস্ট। এবারে যে জিনিসটাকে আমরা করবো সেটাকে অনেক গরম করে করতে হয়, তো সেটা আমরা হাতে ধরতে পারবো না, এই জন্য আমরা কোনো একটা ক্ল্যাম্পিং ডিভাইসের মাধ্যমে এটাকে শক্ত করে ধরে তারপর আমরা ব্রেজিংটা করতে পারবো। নেক্সট হচ্ছে হিটিং অফ জব। হিটিং অফ জব বলতে কি, আমরা এটাকে যখন ক্ল্যাম্পিং করবো, ক্ল্যাম্পিং এর পর এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গরম করবো। বিভিন্ন রকম ওয়েতে আমরা গরম করতে পারি, যেমন এখানে আমরা ইন্ডাকশন কয়েলের মাধ্যমে গরম করেছি, ঠিক আছে, এই জন্য এটাকে ইন্ডাকশন ব্রেজিং বলা হচ্ছে। এটা আমরা ওয়েল্ডিং টর্চের মধ্যে করছি, এই জন্য টর্চ ব্রেজিং বলা হচ্ছে। এখানে আমাদের ফার্নেস ব্রেজিং এ দেখতে পাচ্ছি ফার্নেসের মধ্যে গরম করছি। এটা ডিপেন্ড করছে আলাদা আলাদা হিটিং সোর্সের, হিট সোর্সের উপর ডিপেন্ড করে। যে কোনো ধরনের ক্লিন হিট সোর্সই কিন্তু এর জন্য সুটেবল। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফিলার মেটাল। অ্যাপ্লিকেশন অফ ফিলার মেটালটা কি করবে, জয়েন্টটাকে গরম করার পর এতটা পর্যন্ত গরম করব যাতে এটা স্পেল্টারের থেকে বেশি টেম্পারেচারের হয়, ঠিক আছে, স্পেল্টারের যে মেল্টিং টেম্পারেচার হয় তার থেকে যেন বেশি হয়, ঠিক আছে, তার থেকে একটু বেশি টেম্পারেচারে গরম করে নেবো। এবারে জাস্ট এই রডটাকে আমরা ঠেকিয়ে দিলে এটা গলে গিয়ে গ্যাপের মধ্যে ঢুকে যাবে, এবং এখানে একটা স্ট্রং জয়েন্ট কিন্তু প্রোভাইড করে দেবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ক্লিনিং অফ ব্রেস্ট পার্ট। যখন আমাদের ব্রেজিংটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন তার উপরে, ঠিক আছে, আমরা কি করতে পারি, যাতে কিছুটা পরিমাণে ফ্লাক্স লেগে থাকতে পারে। ফ্লাক্স বলতে বোরাক্সও লেগে থাকতে পারে, তার সাথে কিছুটা পরিমাণ সল্টও লেগে থাকতে পারে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা প্রথমত গরম জলের মধ্যে ফটকিরি গুলে নেবো, সেটার মধ্যে ঢুকিয়ে সেটাকে ওয়েল ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারি। এইভাবে এটাকে পরিষ্কার করা যেতে পারে। নেক্সট হচ্ছে ব্রেজিং এর কয়েকটা টাইপ, ঠিক আছে। টর্চ ব্রেজিং। টর্চ ব্রেজিং এ কি করতে হবে, টর্চ ব্রেজিং এ আমরা ওয়েল্ডিং টর্চের মাধ্যমে এটাকে হিট করি, এই জন্য এটাকে বলা হচ্ছে টপ ব্রেজিং।
টর্চ ব্রেজিং। ডিপ ব্রেজিং এ কি করি, ফিলার মেটালটাকে গরম করে গলিয়ে নিই, তার মধ্যে ডুবিয়ে এটাকে ব্রেজিং করে বলা হচ্ছে ডিপ ব্রেজিং। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডাকশন ব্রেজিং। এখানে আমরা ইন্ডাকশন কয়েলের মাধ্যমে এটাকে গরম করি বলে এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন ব্রেজিং। নেক্সট আমরা ফার্নেস ব্রেজিং এ দেখতে পাচ্ছি, ফার্নেসের মধ্যে পার্টসগুলোকে গরম করছি বলে এটাকে বলা হচ্ছে ফার্নেস ব্রেজিং। নেক্সট হচ্ছে ব্লো পাইপ ব্রেজিং। এখানে ব্লো পাইপের সাহায্য নিয়ে যেটা আমাদের ফ্লেম থাকে সেটাকে ডাইভার্ট করি ওয়ার্কপিসের ওপরে, এবং তার মাধ্যমে ওয়ার্কপিসটা গরম হয়। এই জন্য এটাকে যেহেতু ব্লো পাইপ ইউজ করে করছি, তাই জন্য এটাকে বলা হচ্ছে ব্লো পাইপ ব্রেজিং। এগুলো গেল ব্রেজিং এর কিছু প্রসেস। কারোর কোনো সমস্যা কোনো জায়গা থেকে? না স্যার। কারোর কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর জয়েনিং। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir.